হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন আমরা আজকে কেমিস্ট্রি সাজেশন দিব। আমাদের বইয়ের মধ্যে অধ্যায় হচ্ছে ১১ টা। বাট আমাদের সিকিউ কয়টা দিত? ৫ টা। আমি যদি ৬ থেকে ৭ টা অধ্যায় পড়ি, তাহলে ৫ টা সিকিউ দিতে পারবো। প্রথমে আমি দেখলাম যে এখান থেকে ১ থেকে শুরু করে সবগুলো অধ্যায় লিখলাম। এদেরকে আলাদা একটা বক্সে লিখলাম। আর এক অধ্যায় লিখিনি। তুমি এখানে কি করতে পারো দেখো, আমি যদি বলি অধ্যায় কোথা থেকে কতগুলো কোয়েশ্চেন থাকতে পারে? ৩ থেকে ৫, ২ থেকে ৩ টা কোয়েশ্চেন মাস্ট বি আসবে। ঠিক আছে? ৬ থেকে ১ টা, ৭ থেকে ১ টা, ৮ থেকে ১ টা। কয়টা হলো? ১ টা, ১ টা, ১ টা। কয়টা হলো? ৬ টা। মানে এই যদি আমি এখান থেকে ২ অধ্যায় নিলাম, এই যদি কয়েকটা অধ্যায় পড়ি, ৫ টা অধ্যায় আমি এখান থেকে কমন পাবো। রিস্ক নেওয়া যাবে না। তুমি যদি ১১ অধ্যায় ভালো পারো, ১১ অধ্যায় করবা। আর তুমি যদি না পারো, তো ৯-১০ এর মধ্যে যেকোনো একটা করবা। ওকে? ১১ পারলে ১১ পুরাটা করবা। যদি না পারো তো ৯-১০ এর মধ্যে একটা করবা। আমি যেটা বলি তুমি কি করবে? যদি ১১ অধ্যায় পারো, তাহলে হচ্ছে ২ অধ্যায় থেকে মাত্র কয়েকটা টপিক আছে। ৩ টা টপিক পড়লে হয়ে যাবে। তুমি পড়বা ৩ পড়বা ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ তার সাথে ১১। আর একেবারে টানাটুনা অবস্থা। মানে আমাকে ৫ টা পড়ি রিস্ক ৪ টা দিলে দিলাম, ৫ টা দিলে দিলাম। তাহলে তুমি এগুলো অধ্যায় বাদ দাও। এই অধ্যায়গুলো বাদ দাও। ১২ অধ্যায় দেয়নি, ঠিক আছে? এই অধ্যায়গুলো বাদ দাও। ২ থেকে টানা যদি ৮ অধ্যায় পর্যন্ত পড়ো, তুমি হচ্ছে ৫ টা সিকিউ ইনশাআল্লাহ ভাগ্য যদি ভালো থাকে কমন আসতে পারে। ঠিক আছে? তো আমি এখানে দেখব যে ২ অধ্যায় থেকে কতগুলো টপিক আছে। যে আমি এখানে ৩ টা ক্যাটেগরি ভাগ করেছি। একটা যে যারা পাস করতে যায় তাদের জন্য, একটা যারা A+ পেতে তাদের জন্য, একটা যদি শুধুমাত্র বোর্ড পাস করতে মানে বোর্ড প্লাস প্লেস করতে চায় তাদের জন্য। আর এখানে যদি অধ্যায়গুলো দেখি, যদি তুমি মানে পাস করতে যাও, তো শুধুমাত্র এই ৪ টা অধ্যায় পড়বা পাস করার জন্য। A+ যদি পেতে যাও, তাহলে এর সাথে এটা করবা। আর প্লেস করতে চাইলে তো সবগুলা পড়তে হবে। চোখের মধ্যে কি গেল? আচ্ছা। তো আমি এখান থেকে ২ থেকে শুরু করে ১১ অধ্যায় সবগুলো অধ্যায়ের টপিক গুলো লিখে দিব। পাস করার জন্য, প্লাস পাওয়ার জন্য, প্লেস করার জন্য। দেখো, ১ম হচ্ছে ঊর্ধ্বপাতন। কঠিন তরল বায়বীয় পদার্থের ঊর্ধ্বপাতন ব্যাখ্যা করো। গতিতত্ত্ব, কণার গতিতত্ত্ব আছে। তারপরে কণার গতিতত্ত্ব কাকে বলবো? কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে গতিতত্ত্ব ব্যাখ্যা করতে বলছে। ব্যাপন নিঃসরণ। ব্যাপন নিঃসরণ কি? ওই যে আমার একটা চিত্র দেওয়া আছে। চিত্র দেওয়া আছে। কোথায় ব্যাপন কম হবে, কোথায় ব্যাপন বেশি হবে। ব্যাপন নিঃসরণের মধ্যে পার্থক্য। আর একটা শুধু টপিক দেয়নি এদিকে আমি। ৪ নম্বর হচ্ছে গ্রাফ। স্ফুটনাঙ্ক গলনাঙ্কের গ্রাফ। এই ৪ টা টপিক পড়বা। এখান থেকে তুমি গ অথবা ঘ কমন পাবা। মানে ৩ থেকে ৪ মার্ক আমি কমন পাবো। মাঝে মধ্যে কদিন এমসিকিউ তো পাবো এখান থেকে। তৃতীয় অধ্যায় থেকে একটা 100% থাকবে। কি, কি পড়বা? পারমাণবিক ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়। তো দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে, আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। একটি ১২ কার্বনের জন্য এত 1 ভাগ এত এখান থেকে বের করতে হবে। মডেল ২ টা মডেল আছে। রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। ২ টা মডেল যদি পুরোটা পড়ো, তুমি মানে গ ঘ একটা কমন পাবেই। তারপরে কি? এন প্রধান শক্তি স্তর, সহকারী শক্তি স্তর, চুম্বকীয় শক্তি স্তর যেটা আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে ইলেকট্রন সমূহ বিন্যাস। মানে এখানে শক্তি স্তর, উপশক্তি স্তরের মধ্যে কতগুলো ইলেকট্রন বসতে পারে, এখানে হিসাব করতে পারে। আমাদের এটা হচ্ছে এসএসসির মধ্যে অল্প শুধু দিছে। বাট ইন্টারের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে, পরবর্তীতে পড়বা। শুধু দেখবা যে এন, এল, এম অথবা শক্তি স্তর, উপশক্তি স্তর যেখানে ইলেকট্রন হিসাব করতে বলবে সেটা এটা। তো তারপরে মডেলের গ্রহণযোগ্যতা। রাদারফোর্ড পরমাণু মডেল বেশি গ্রহণযোগ্য নাকি বোর পরমাণু মডেল বেশি গ্রহণযোগ্য? কোনটা গ্রহণযোগ্য? বোর পরমাণু মডেল। তোমাকে ব্যাখ্যা দিতে হবে। আর যদি আমাকে তুলনা করতে বলবে, অবশ্যই যখন যেগুলা কোয়েশ্চেনে তুলনা করতে বলবে, সেগুলো কোয়েশ্চেনে তুমি কি করবা? সুন্দরভাবে একটা ছক অঙ্কন করে দিবা। এদিকে একটা মডেল দেব, ওদিকে একটা মডেল দিবা, এদিকে একটা বৈশিষ্ট্য দিবা, ওদিকে একটা বৈশিষ্ট্য দিবা। নট শুধু কেমিস্ট্রির মধ্যে, সবগুলো সাবজেক্টের মধ্যে। ঠিক আছে? শুধু কেমিস্ট্রির মধ্যে না, কেমিস্ট্রির জন্য না, বাকি সবগুলো সাবজেক্ট। যদি আমাকে বৈশিষ্ট্য বের করতে বলে, তুলনা বের করতে বললে, পার্থক্য বের করতে বলবে, ছক দিব। ছক দিলে বেশি নাম্বার পাবো। ঠিক আছে? মডেলের গ্রহণযোগ্যতা। পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। আমাকে যে কোনো একটা ভর দিবে, এখান থেকে বলবে আমাকে আণবিক ভর বের করে দিতে, এর মান কত আছে। কণিকার হিসাব, ইলেকট্রন, প্রোটন, নিউটনে হিসাব করা। যে ইলেকট্রন কতগুলো আছে, প্রোটন কতগুলো আছে, নিউট্রন কতগুলো আছে, একটা পরমাণুর মধ্যে হিসাব করা। এবং আইসোর ব্যবহার। চিকিৎসার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কি কি ব্যবহার আছে, ব্যবহারগুলো পড়বো। যদি তুমি ২ টা টপিক পড়ো, তাহলে তুমি পাস করবা। যদি তুমি হচ্ছে এটার সাথে আরেকটা টপিক নিয়ে যাও, তাহলে A+ পাবা। আর যদি প্লেস করতে যাও, তাহলে এটা টপিকটা আমাকে প্লেস এর জন্য পড়তে হবে। ওকে? পাস প্লাস প্লেস। ঠিক আছে, গেল ৩ অধ্যায় গেল। ৪ অধ্যায়ের মধ্যে যদি আসি, ৪ অধ্যায়ের মধ্যে কি বলছে? মডেলের ভৌত রাসায়নিক ধর্ম। কোনটা মানে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, কোন মৌল কি আছে, কোথায় অবস্থান করছে,
এই ১ নম্বর গ্রুপে কেন হলো, ২ নম্বর গ্রুপে কেন হলো, কেন ক্ষার ধাতু বলবো কে, কেন মৃৎ ক্ষার ধাতু বলবো, নিষ্ক্রিয় গ্যাস কেন বলবো, মৌলের ভৌত এবং রাসায়নিক প্রভাব ব্যাখ্যা করা। তারপরে পর্যায় সারণী গ্রুপ, এখান থেকে গ, বাতা, ঘ আসতে পারে। গ্রুপ এবং পর্যায় এবং গ্রুপ নির্ণয়। একটা পর্যায় সারণী দিবে, একটা মৌল দিবে। মৌল থেকে আমাকে কি ইলেকট্রোবিন্যাস করে তার পর্যায় এবং গ্রুপ বের করতে হবে। ওকে? পর্যায়বৃত্ত ধর্ম কি থাকবে? পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা। ৪ টা বলবো, একটা সিকিউ কমন পাবো। ঠিক আছে? তারপর ব্যতিক্রম অবস্থান। ব্যতিক্রম কেন অবস্থান? আমি যদি ইলেকট্রোবিন্যাস করি তাহলে 1s1 হাইড্রোজেনের জন্য। তো হাইড্রোজেন হচ্ছে 1s1 গ্রুপ একা অবস্থান। কিন্তু হাইড্রোজেন যে অধাতু, এটা ১ নম্বর গ্রুপে কেন হলো? 1s2 হিলিয়াম। হিলিয়াম হচ্ছে 1s2, এটা হিলিয়াম। বাট হিলিয়াম তো ২ নম্বর গ্রুপের থাকার কথা ছিল। এটা ১৮ নম্বর কেন হলো? নিষ্ক্রিয় গ্যাস। এটা আমাকে দিতে হবে। এবং বিক্রিয়া, লাস্টে একটা বিক্রিয়া দেওয়া আছে, পানির সাথে বিক্রিয়া করলো, লবণ উৎপন্ন করলো, একোষ অবস্থা ছিল, জলীয় দ্রবণ হলো। মানে সবগুলা এটা একটা বিক্রিয়া আছে, একটা বিক্রিয়া করলে হয়ে যাবে। তুমি যদি পাস করতে চাও একটা টপিক পড়বা, এ প্লাস পেতে চাইলে তার সাথে একটা মিলিয়ে নিবা। আর প্লেস করতে চাইলে সবগুলা করতে হবে। ওকে? বেশি টপিক নাই, ৫ টা টপিক। বোর্ডে শুধুমাত্র ১৯ থেকে ২৪ পর্যন্ত পড়ো না। আর কি লাগে? ১৯ থেকে ২৪ পড়লে তুমি এখান থেকে কমন পাবা। বিজ্ঞান গেল। তারপরে অধ্যায় ৫ নাম্বার কি আছে? আয়নীকরণ ও আয়নিক ও সমযোজী বন্ধন। যে কি আছে? PCl3 সমযোজী বন্ধন, PCl5 সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম আর বহির্মুখী যতগুলো আছে ততগুলো। ঠিক আছে? আয়নিক ও সমযোজী বন্ধন পড়তে লাগবে এখান থেকে। তারপরে বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এর সম্পর্ক ব্যাখ্যা করা। কি আছে না আছে, যে বন্ধন হচ্ছে গলনাঙ্ক কত হবে, স্ফুটনাঙ্ক কত হবে। দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা, ক্যালাস গঠনের ধর্ম, এটা পড়বো। এবং এখান থেকে তারপর অষ্টক নিয়ম ও দুয়ের নিয়ম যেটা আছে, অষ্টক দুয়ের নিয়ম পড়বো। ধাতব বন্ধনের সাহায্যে বিদ্যুৎ পরিবাহিতা, আয়ন সৃষ্টি, স্থিতিশীলতা, যোজ্যতা। আরেকটা যেটা বললাম আমি, যে এই যে দ্রাব্যতা বা পরিবাহিতা, বা সোজা কথা যদি বলি পোলারিটি। পোলারিটি, একে পোলারিটি কেন বললাম? কারণ কি? পানি কেন সম্পূর্ণরূপে দ্রবীভূত হচ্ছে, বা চিনি পানিতে কেন সম্পূর্ণরূপে দ্রবীভূত হচ্ছে, বা অন্য পদার্থ কেন পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হচ্ছে। যে দেখা যাচ্ছে সোডিয়াম একটা প্লাস আছে, এর চারদিকে কি আছে? অক্সিজেন চারদিকে আছে মাইনাস করে, এভাবে করে বন্ধন আছে। একেবারে হাইড্রোজেন এইভাবে করে দিছে না, হাইড্রোজেন হাইড্রোজেন দেওয়া আছে চারদিকে, বা ক্লোরিন দেওয়া আছে, ক্লোরিন চারদিকে হাইড্রোজেন দেওয়া আছে, এটা। তারপরে আমরা দেখি ২ থেকে ৫ পর্যন্ত গেল, ৬, ৭, ৮, ৯, ১০, বাকি ২, ৩, ৪, ৫ দেওয়ার পর আমরা দেখবো ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১১ অধ্যায়। ঠিক আছে? ১১ অধ্যায়, ১২ অধ্যায় দেয়নি। তো ১১ অধ্যায় আগে থেকে ৬ অধ্যায় থেকে কি টপিক? এই একটা সূত্র আছে, N = W/M, N/Na, V/22.4, V/S টাইপের ম্যাথ। আমাকে মোল সংখ্যা বের করতে বলে, আমাকে ভর সংখ্যা বের করতে বলবে, আমাকে অনুপরমাণু আয়ন সংখ্যা বের করতে বলবে, আমাকে STP তে বা প্রমাণ তাপমাত্রা, চাপে আয়তন বের করতে বলবে, অথবা আমাকে মোলারিটি বের করতে বলবে। তো এই সূত্র দিয়ে করবো, অথবা তোমরা বইয়ের মধ্যে যে গাইডে ওই নিয়ম করা আছে ওভাবে করতে পারো। যেকোনো একটা নিয়ম করলে হবে। SMB 1000 W, এটা মোলারিটি। এটা মোলারিটি নির্ণয় করব। তারপর স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়, পার্সেন্টেজ দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হবে। আর স্থূল সংকেত, আণবিক সংকেত দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে শতকরা সংযুক্তি বের করতে হবে। প্রকৃতি, অম্লীয় হবে না ক্ষারীয় হবে সে প্রকৃতি, এবং লিমিটিং বিকারক। তার সাথে সরল গণিতিক আমি সমতাকরণ করে সরল গণিতিক করব, যে কোনটা উৎপাদ বেশি হবে, কোনটা উৎপাদ কম হবে, ওই লিমিটিং বিকারকের মতো। এবং কপার সালফেট, পাঁচরের পানি, যাকে আমরা তুতে বলি, তুতের শতকরা সংযুক্তি। যদি প্রথম ২ টা পড়ি, আমি এই প্রথম ২ টা যদি পড়ি তাহলে আমি পাস করব। পরে ৩ থেকে শুরু করে একেবারে হচ্ছে আমি যদি ৫ পর্যন্ত পড়ি, ৩ থেকে ৫ পর্যন্ত যদি পড়ি তাহলে আমি A+ পাবো। আর যদি আমি ৬ এবং ৭ যদি পড়ি তাহলে আমি প্লেস করব। তাহলে সবগুলো যদি পড়তে পারি, বোর্ডের সবগুলো সলভ করব। ওই ১৯ থেকে শুরু করে ২৪ পর্যন্ত অল বোর্ড। অল বোর্ড করলে আমার এখান থেকে সবগুলো চলে আসবে। ওকে? অধ্যায় নাম্বার ৭ অধ্যায় থেকে এখান থেকে একটা সিকিউ কমন থাকবে। রেডক্স, নন রেডক্স, একমুখী, উভমুখী, তাপোৎপাদী, তাপহারী বিক্রিয়া থেকে খ নাম্বার, গ নাম্বার থাকতে পারে। জারণ বিজারণ শনাক্তকরণ 100%। এই ২টা থেকে, অথবা লাসা তেলের নীতি। এটা গ থাকলে এটা ঘ থাকবে, এটা ঘ থাকলে এটা ঘ থাকবে। এটার মধ্যে একটা। ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে যদি প্রথম ২টা পড়ি তাহলে পাস করব। ওকে? কি করে পাস করব? লাসা তেলের নীতি, পদার্থের পরিবর্তন বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ। যে এটা কোন বিক্রিয়া? আসলে জ্বালানি বিজারণ বিক্রিয়া আছে নাকি জ্বালানি বিজারণ বিক্রিয়া না? ওটা আমাকে ব্যাখ্যা করতে হবে ওখান থেকে। তাহলে ৩ নাম্বার এবং ৪ নাম্বার যদি পড়ি তাহলে A+ পাবো। আর ৫ নাম্বার ক্ষতিকর বিক্রিয়া, আমাদের শরীরে কোন কোন বিক্রিয়া ক্ষতি করে ওটা, এবং প্রশমন ও অর্ধক্ষেপণ বিক্রিয়ার কি আছে, এটা কোন বিক্রিয়া, এটা নন রেডক্স বিক্রিয়া কেন, আমাকে ব্যাখ্যা করতে বলবে। তাহলে এই ২টা বিক্রিয়া করলে আমি কি করব? প্লেস করব। ওকে? তাহলে গেল ৬, গেল ৭ গেল। এখন ৮ অধ্যায়ের মধ্যে কি বলছে? যে শক্তি উৎপাদন।
যে মান দেওয়া থাকবে, যে ধরলাম মিথেনের সাথে বিক্রিয়া করলে অক্সিজেন, উৎপন্ন করলো কার্বন ডাই অক্সাইড এবং পানি। এখানে মান দেওয়া থাকবে যে প্রত্যেকটা কার্বনের সাথে কার্বনের মান দেওয়া থাকবে। কার্বন, 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 হাইড্রোজেন, ঠিক আছে? অক্সিজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এগুলা মান দেওয়া থাকবে। এই মানগুলা বসে আমাকে ডেল্টা এইচ নির্ণয় করতে হবে। ওকে বলি আমরা শক্তি উৎপাদন। এটা একটা। রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিক, কি, কি ক্ষতিকর দিক আছে এই দ্রব্য আমাদের শরীরে কি, কি ক্ষতি করে? এটা গ্যালভানিক কোষ, একটা ব্যাটারি দেওয়া থাকবে, ডায়াসিল দেওয়া থাকবে। ওই গ্যালভানিক কোষের তড়িৎদ্বার গঠন ব্যাখ্যা করতে হবে। রেডোস বিক্রিয়া জলবিদ্যুৎ ধারণা, যে ওই যে একটা তড়িৎ বিশ্লেষণ দেওয়া আছে বা গালভানিক কোষ দেওয়া আছে, ওর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে হয়? আমরা জানি যেদিক থেকে একটা ইলেকট্রন যাবে, যেদিক থেকে একটা ইলেকট্রন যাবে সেদিক থেকে কি হবে? বিদ্যুৎ পরিবহন হবে। ইলেকট্রন যদি এদিক থেকে যায় তো বিদ্যুৎ পরিবহন এদিক থেকে হবে। ইলেকট্রন যদি এদিক থেকে যায় বিদ্যুৎ পরিবহন এদিক থেকে হবে। যেদিক থেকে ইলেকট্রন যায় তার বিপরীত দিক থেকে বিদ্যুৎ পরিবহন হয়। রেডোস বিক্রিয়া জলবিদ্যুৎ ধারণা। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ওই একই তড়িৎ বিশ্লেষণের মধ্যে পড়বে। তড়িৎ বিশ্লেষণের বাণিজ্যিক ব্যবহার, আমরা এই যে ড্রাই সেল হচ্ছে বা বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ কোথায়, কোথায় ব্যবহার করা হয়? বিদ্যুৎ ব্যবহার করে বিক্রিয়া সংগঠন, এর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না, কেন হচ্ছে আমাকে ব্যাখ্যা করতে বলবে। আর হচ্ছে কোষের পার্থক্য, গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে বলবে। এইগুলো যদি করি, প্রথম এই যে ১ নাম্বার, ২ নাম্বার এই ২ টা পড়লে আমি কি পাবো? পাস করব। ঠিক আছে? ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এর ৫ টা যদি পড়ি তাহলে আমি A+ পাবো। আর হচ্ছে ৬, ৭, ৮ এটা যদি করি এখান থেকে আমি ৬, ৭, ৮ করে আমি কি করব? প্লেস করব। ঠিক আছে? প্লেস করব। এটা গেল। ৯ অধ্যায় ১০ অধ্যায় অপশন রাখতে বলছিলাম। যদি ৯ অধ্যায় ১০ অধ্যায় নাই করি তাহলে ১১ অধ্যায় করব। আর ১১ না করে ৯, ১০ করব যেকোনো এক। ঠিক আছে? তাহলে এসিড বৃষ্টির কারণ, লক্ষণ, প্রতিকার বা প্রতিরোধ যেটা আছে কেন হয়, কি কারণে হয় এবং পানির ক্ষরতা। এই পানি হচ্ছে আমাদের পানযোগ্য কেন নয়? এর মধ্যে হচ্ছে কাপড় ধোয়া কেন হয় না? বা এটা হচ্ছে আমাদের সেচ দেওয়া উপযোগী কেন নয়? এটা ব্যাখ্যা করতে বলবে। এটা বললে আমি পাস করব। তারপর অ্যাসিড, বেস। অ্যাসিড বেস মানে অম্লীয়, ক্ষারীয়। লবণের শনাক্তকরণ বৈশিষ্ট্য, কি এটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে লিটমাস পেপারের মাধ্যমে, এবং অম্ল ক্ষারের প্রভাব ও গুরুত্ব। আমাদের শরীরে কি, কি প্রভাব পড়তে পারে, কোথায়, কোথায় ব্যবহার করা হয়? এই ২ টা। এই ২ টা যদি করি, এটা করলে আমি A+ পাবো। আর এটা করলে আমি প্লেস পাবো। ঠিক আছে? প্লেস করব। তো এটা গেল ৯ অধ্যায় শেষ। ১০ অধ্যায়ের মধ্যে কি আছে? ধাতু নিষ্কাশনের উপায়। সালফার ফেরাস পদ্ধতিতে সালফার উত্তোলন, যেটা আমরা উত্তোলন করি। এটা একটা করলে আমি পাস করব এখানে, পাস করব। তারপরে খনিজ দ্রব্যের সসীমতা, ব্যবহারের গুরুত্ব। খনিজ দ্রব্য কি আছে? কোথায় এদের কতিপয় প্রয়োজনীয় যৌগ প্রস্তুতের বিক্রিয়া। ঠিক আছে? সালফার কিভাবে উত্তোলন করা হয় এবং সালফার যৌগের প্রয়োজনীয়তা কি এবং এটা প্রস্তুত কিভাবে করা হয়, ওই বিক্রিয়া আমাকে ব্যাখ্যা করতে হবে। ওই ফেরাস পদ্ধতিতে সালফার উত্তোলন এটা কাছাকাছি। এবং রাসায়নিক ধর্মের বর্ণনা। এই রাসায়নিক ধর্ম আমাদের কি, কি কাজে ব্যবহার করে, কোথায়, কোথায় লাগে এটা। তো এটা যদি করি প্লাস পাবো, আর এটা যদি করি আমি বোর্ড প্লেস করব। আর মোস্ট ইম্পোর্টেন্ট অধ্যায় যেটা সবাই ভয় খায়, এটা ১১ অধ্যায় কেন ভয় খায়? কারণ হচ্ছে কি হয়, তুমি ভালো করে বুঝো নাই অথবা যে তোমাকে বোঝাচ্ছে সে তোমাকে ভালো করে বুঝাতে পারেনি। আর ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের স্কুল কলেজের মধ্যে বা স্কুলের মধ্যে দেখা যায় যে ওদের অনেক শিক্ষক এটা পড়ানো এভয়েড করে। কেন? একটু কঠিন আছে। স্টুডেন্ট বুঝতে সমস্যা হয়। আর মেইন সমস্যা যদি বলি, স্যারকে বোঝাতে প্রবলেম হয়। স্যার এত ভাঙ্গে, ভাঙ্গে বোঝাতে চায় না। যদিও স্যার অনেক, অনেক পারে। ঠিক আছে? এত বোঝাতে চায় না। সেই কারণে ১১ অধ্যায় এভয়েড করে। তবুও আমি দিচ্ছি ১১ অধ্যায়। তুমি বোর্ডগুলা প্র্যাকটিস যদি করো তাহলে তুমি অবশ্যই করতে পারবা। সম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি, ধর্ম ও পার্থক্য। সোজা যদি বলি, তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়বা, এখান থেকে একটা কমন আসবে। ঠিক আছে? সম্পৃক্ত মানে যাদের কার্বন, কার্বন একক বন্ধন বিদ্যমান। অসম্পৃক্ত যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে। হাইড্রোকার্বনের প্রস্তুতি কিভাবে প্রস্তুত করা যায়? ঠিক আছে? ধর্ম কোথায়, কোথায় ব্যবহার করে? অ্যালকিনকে প্যারাফিন বলা হয়। অ্যালকানকে কেন হচ্ছে অ্যালিন বা তেল জাতীয় পদার্থ বলা হয়? পার্থক্য, অ্যালকেনের মধ্যে পার্থক্য বের করতে বলবে। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড প্রস্তুতি, গঠন কোথায় ব্যবহার করা হয়? ঠিক আছে? হাইড্রোকার্বন থেকে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিড প্রস্তুতি। ঠিক আছে? তারপর হচ্ছে কি প্লাস্টিক দ্রব্য তৈরিতে ব্যবহার, তৈরির ব্যবহার। কোথায়, কোথায় কি, কি এভাবে বা দেখা যাচ্ছে যে ইথেন, ইথেন যে হচ্ছে C2H হচ্ছে ইথেন, C2H6 এটা হচ্ছে ইথেন। ইথেন থেকে তৈরি করা হয় ইথেন, ইথিন থেকে তৈরি হয় পলিথিন। তো পলিথিন কিভাবে প্রস্তুত করা হয়? প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা। সুবিধা, অসুবিধা এবং এদের প্রভাবগুলা কি আছে। ঠিক আছে? এদের প্রভাবগুলা কি, কি আমাকে ব্যাখ্যা করতে বলবে। এই ছিল এখানকার অধ্যায়টা। এইগুলা যদি আমি পুরাটা পড়ি তাহলে আমার মনে হয় না যে তোমাকে এখান থেকে কমন আসার কথা না। মানে সম্পূর্ণ কমন আসবে আর তোমাকে আটকাতে কেউ পারবে না। সবগুলা পড়ে যাবো।
আর আমি ক্যাটেগরি ভাগ করছি। তুমি যে ক্যাটেগরি স্টুডেন্ট থাকো, তুমি যদি টানা টেনে পাস করতে চাও, পাসের টপিক গুলো পড়বা। প্লাস পেতে চাইলে প্লাসের টপিক গুলো পড়বা। প্লেস করতে চাইলে প্লেসের টপিক গুলো পড়বা। অধ্যায়গুলো আগে দাগে যাচ্ছে, অধ্যায়গুলো পড়বা। আর তো কিছু বলার নাই। ঠিক আছে? ধন্যবাদ এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও। এন্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।